অজয় নামে একটি ছেলে প্রিয়াঙ্কা নামে একটি গরিব মেয়েকে ভালোবেসে ফেলে। এরপর তাদের বিয়ে হয়। কিন্তু একদিন অজয় বাসায় না থাকায় তারই গাড়ির ড্রাইভার তার সদ্য বিবাহিত বউকে কুপ্রস্তাব দেয়। আর সেই কারণেই প্রিয়াঙ্কা একটি ভয়ানক মানুষে রূপান্তরিত হয়ে যায়। তার বাসায় খুন হয়ে যায় সেই গাড়ির ড্রাইভার। কিন্তু খুনটা কে করেছে, আর এই খুনের পিছনে আসল কারণই বা কি ছিল? সত্যিই কি ওই ড্রাইভারের কোনো দোষ ছিল, নাকি এর আড়ালে রয়েছে অন্য কোনো রহস্য? সেটা জানতে হলে আপনাকে দেখতে হবে মুভির শেষ পর্যন্ত। আজকে এক্সপ্লেইন করতে চলেছি কন্নড় ভাষায় সম্প্রতি মুক্তিপ্রাপ্ত একটি মাথা ঘোরানো রোমান্টিক থ্রিলার মুভির নাম লাভ ইউ রাচ্চু। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে মুভিটি দেখা শুরু করুন। গল্পের প্রথমে অজয় নামে একটি ছেলেকে আমাদের দেখানো হয়। অজয় একটি বড় কোম্পানিতে একজন সিনিয়র হিসেবে জব করে। আর সেই কোম্পানিতে কাজ করার কারণে সে তার বাসা থেকে অনেক দূরে আর একটি শহরে একটি বিজনেস মিটিং এর জন্য এসেছে। তো মিটিং শেষ হয়ে যাওয়ার পর সে তার বন্ধু হাসানকে কফি খেতে খেতে জানায় যে তার খুব তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। আর বাসায় ফেরার আগে একটি জুয়েলারি শপ থেকে তার সদ্য বিবাহিত বউয়ের জন্য সুন্দর দেখে একটি ডায়মন্ড নেকলেস কিনে নিয়ে যাবে। কারণ আর 2 দিন পরেই তার স্ত্রীর বিয়ের পরে এই প্রথম জন্মদিন। আর এই প্রথম জন্মদিনে অজয় চায় তার ভালোবাসার মানুষটিকে সে খুব দামি একটি গিফট সারপ্রাইজ হিসাবে দিবে। এরপর অজয় একটি জুয়েলারি শপে যায় এবং সেখানে গিয়ে সে সেই দোকানের এক কর্মচারীকে বলে হীরের নেকলেস দেখাতে। অজয়ের কথা মতো সেই কর্মচারী কিছু সুন্দর সুন্দর নেকলেস অজয়ের সামনে রাখে। তখন সে নেকলেসগুলো ছবি তুলে তার স্ত্রীর কাছে পাঠায় এবং তার কাছে জানতে চায় যে তার স্ত্রী এই ছবিগুলোর মধ্যে কোন নেকলেসটি পছন্দ করেছে। আর এর মাঝেই সেখানে আরো 2জন কাস্টমার আসে এবং তারাও নেকলেস কিনতে চায়। আর সেই কারণে অজয়কে যে নেকলেসগুলো দেখানো হয়েছিল সেই নেকলেসগুলো সেই কাস্টমারদের কাছে পাঠানো হয় পছন্দ করার জন্য। এদিকে অজয় তো তার ওয়াইফের সঙ্গে ফোনে চ্যাটের মাধ্যমে কথা বলছে, তাই সে খেয়ালই করতে পারে না যে কখন তার সামনে থেকে ওই নেকলেসগুলো নিয়ে ওই কাস্টমারদের কাছে দেওয়া হয়েছে। এর মাঝেই অজয়ের ওয়াইফ একটি ছবি দেখিয়ে অজয়কে জানায় যে তার ওই ডিজাইনটি পছন্দ হয়েছে। অজয় তখন দোকানের কর্মচারীকে সেই ডিজাইনটি দেখিয়ে বলে যে এই ডিজাইনের নেকলেসটি সে নিতে চায়। কিন্তু সেই কর্মচারী জানায় যে সে যে নেকলেসটি পছন্দ করেছে সেই নেকলেসটি অন্য 2জন কাস্টমারও পছন্দ করেছে এবং তারা ওই নেকলেসটি কিনে নিতে চায়। অজয় তখন সেই কাস্টমার 2জনের কাছে যায় এবং তাদের বুঝিয়ে বলে যে আর 2 দিন পরেই তার স্ত্রীর জন্মদিন আর তার স্ত্রী এই নেকলেসটি পছন্দ করেছে, তাই দয়া করে ওই নেকলেসটা যেন অজয়কে তারা দিয়ে দেয়। যদি প্রয়োজন হয় তাহলে তারা যত টাকা চাইবে তত টাকাই অজয় দিতে রাজি আছে। অজয়ের স্ত্রীর প্রতি এত ভালোবাসা দেখে ওই কাস্টমার 2জন তখন অজয়কে সেই নেকলেসটা দিয়ে দেয়। অজয় তখন সেই নেকলেসটি কিনে তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অজয়ের স্ত্রীর নাম প্রিয়াঙ্কা। একদিন অজয় একটি নার্সারিতে যায় একটি ফুল গাছ কিনতে, আর সেখানেই প্রিয়াঙ্কার সাথে তার প্রথম দেখা হয়। প্রিয়াঙ্কা তখন ওই নার্সারিতে ছোট ছোট গাছের যত্ন নিচ্ছিল। অজয়ের প্রিয়াঙ্কাকে দেখেই ভালো লেগে যায়, সে মনে মনে তাকে ভালোবাসতে শুরু করে দেয়। এরপর মাঝে মাঝেই সে কারণে অকারণে ওই নার্সারিতে যেত এবং প্রিয়াঙ্কার দিকে সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো। আর এই নার্সারির মালিক হচ্ছে প্রিয়াঙ্কার বাবা। তাই একদিন অজয় তার বড় ভাইয়া ও ভাবিকে নিয়ে প্রিয়াঙ্কার বাবার সাথে দেখা করে এবং অজয়ের বড় ভাইয়া প্রিয়াঙ্কার বাবাকে বলে যে তার ছোট ভাই প্রিয়াঙ্কাকে পছন্দ করেছে এবং সে খুব ভালো একটি চাকরি করে, তাই যদি প্রিয়াঙ্কার বাবা প্রিয়াঙ্কার সঙ্গে অজয়ের বিয়ে দিয়ে দেয় তাহলে প্রিয়াঙ্কা সুখেই থাকবে। প্রিয়াঙ্কার বাবাও ছেলে ভালো, চাকরি করে, এই কথা শুনে বিয়েতে মত দিয়ে দেয়। এরপর একদিন একটি ভালো দিন দেখে অজয় ও প্রিয়াঙ্কার বিয়ের কাজ সম্পন্ন হয়। বিয়ের পরে তাদের রোমান্টিক দিনগুলো খুব সুন্দরভাবে কাটতে থাকে। অজয়ও প্রিয়াঙ্কাকে স্ত্রী হিসাবে পেয়ে খুব খুশি। সে তার বউকে সব সময় চোখে হারায় আর এভাবেই তাদের সুখের দিনগুলো কাটতে থাকে। এর মাঝেই অফিসের একটি কাজের জন্য তার এখানে আসতে হয়। তো এরপর অজয় ফ্লাইটে করে তার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু এয়ারপোর্টে নামার পর সে তার গাড়ি কোথাও দেখতে পায় না। গাড়ির ড্রাইভারকে ফোন করে কিন্তু ফোন সুইচ অফ। তার ড্রাইভারের নাম কুমার। অজয় কুমারের স্ত্রীকে ফোন করে এবং তাকে জিজ্ঞাসা করে যে কুমার এয়ারপোর্টে এখনো কেন আসেনি আর তার ফোনটা সুইচ অফই বা কেন। কুমারের স্ত্রী তখন জানায় যে কুমার অনেক আগেই বাসা থেকে বেরিয়ে গেছে, কিন্তু সে এখন কোথায় আছে সেটা সে জানে না এবং সেও কুমারের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছে না। অজয় তখন বাধ্য হয়েই একটা ট্যাক্সি বুক করে তার বাসায় যায় আর বাসায় গিয়ে দেখে যে তার গাড়ি বাসার গ্যারেজেই রাখা রয়েছে। তার মানে কুমার তার গাড়ি নিয়ে বেরায়নি। অজয় ধীরে ধীরে বাসার দরজা খুলে বাসার ভিতরে গিয়ে লাইটের সুইচ অন করে দেয় আর তখনই সে সেই আলোয় দেখতে পায় যে তার ড্রাইভার
তার ঘরের মেঝেতেই লুটিয়ে পড়ে রয়েছে। তার শরীর থেকে সমস্ত রক্ত বেরিয়ে মেঝের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ভিজিয়ে দিয়েছে এবং তার ঠিক কিছুটা দূরে বসে রয়েছে প্রিয়াঙ্কা। অজয় এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। সে কোনো রকম কুমারের দেহটিকে পাশ কাটিয়ে প্রিয়াঙ্কার কাছে যায়। প্রিয়াঙ্কা অজয়কে দেখে তার হুঁশে ফিরে আসে। সে তখন কান্না করতে করতে অজয়কে বলতে থাকে যে অজয় ড্রাইভার কুমার অজয় কোম্পানির কাজে যখন বাইরে চলে যায় সে তখন প্রতিদিনই বিভিন্ন বাহানায় অজয়ের বাসায় আসতো এবং প্রিয়াঙ্কার দিকে কুনজর দিত। প্রিয়াঙ্কা প্রথমে বুঝতে পারে না, কিন্তু আজ সে বাসায় এসে প্রথমে গাড়ির চাবি চায়। প্রিয়াঙ্কা গাড়ির চাবি তার হাতে দিলে সে তখন তার দিকে কিরকম দৃষ্টিতে যেন তাকিয়ে থাকে। এরপর সে বলে যে সে এক গ্লাস পানি খেতে চায়। প্রিয়াঙ্কা তার জন্য পানি আনতে যায়, আর তখনই কুমার তার বাসার ভিতরে ঢুকে আসে এবং প্রিয়াঙ্কার সঙ্গে জোর জবরদস্তি করতে থাকে। প্রিয়াঙ্কা প্রথমে কুমারকে বোঝায় যে সে যেটা চাইছে সেটা অন্যায়। প্রিয়াঙ্কা কুমারের কাছে অনুরোধ করে সে যেন প্রিয়াঙ্কাকে ছেড়ে দেয়, কিন্তু কুমার যখন তার কোনো কথাই শোনে না তখন প্রিয়াঙ্কা নিজেকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে তাকে আঘাত করতে থাকে, আর একসময় কুমার মারা যায়। অজয় এইসব কথা শোনার পর প্রিয়াঙ্কাকে শান্ত করার চেষ্টা করে, আর তখন প্রিয়াঙ্কা অজয়কে বলে যে সে পুলিশের কাছে সারেন্ডার করতে চায়। কিন্তু অজয় যে প্রিয়াঙ্কাকে খুবই ভালোবাসে তাই সে চায় না যে প্রিয়াঙ্কা জেলের মধ্যে বন্দি থাকুক। তাই তারা একটা বড় ব্যাগের ভিতর কুমারকে ঢুকিয়ে ঘরের সমস্ত জায়গায় লেগে থাকা রক্তের ছাপ মুছে ফেলে, আর তারপর তারা দুজনে মৃতদেহটিকে তাদের গাড়িতে তুলে বাহিরে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ গাড়ি চালানোর পর তারা একটি বাস স্ট্যান্ডে এসে দাঁড়ায়। অজয় ভালোভাবে তার মুখটি ঢেকে নেয়, আর তারপরে সে গাড়ি থেকে বাহিরে বেরিয়ে আসে। এরপর তার পকেট থেকে একটা ছোট ফোন বের করে একটি জায়গায় গিয়ে বসে এবং সবার অলক্ষ্যে সেই ফোনটি সেই জায়গায় রেখে দিয়ে সে আবার গাড়িতে গিয়ে উঠে পড়ে। আসলে এই ফোনটা হচ্ছে কুমারের ফোন। পুলিশ এই ফোনের লোকেশন ট্র্যাক করে তাদের যদি কোনোভাবে ধরে ফেলে, তাই সেই ফোনটি এত দূরে সে একটা বাস স্ট্যান্ডে রেখে দিয়ে সে কুমারের বাসার সামনে গিয়ে গাড়ি দাঁড় করায়। অজয় গাড়ি থেকে নেমে কুমারের বাসার দিকে আগাতে থাকে। এদিকে প্রিয়াঙ্কা গাড়িতে চুপচাপ বসেই আছে। অজয় কলিং বেল প্রেস করে এবং একটু পরেই কুমারের ওয়াইফ বাসার দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। অজয় তাকে বলে যে সে মুম্বাইতে অফিসের একটি কাজে গেছিল এবং সেখান থেকে সে তাদের জন্য চকলেট কিনে নিয়ে এসেছে, কিন্তু কুমারের সঙ্গে তো তার দেখাই হয়নি, তাই এই চকলেটের বাক্সটি সে তাদের বাসায় দিতে এসেছে। এরপর সে জিজ্ঞাসা করে যে কুমার কি বাসায় ফিরেছে। তখন কুমারের স্ত্রী তাকে জানায় যে কুমার যাদের সাথে মেলামেশা করে তারা কেউই ভালো নয়, তাই হয়তো কুমার কোথাও মদ খেয়ে পড়ে রয়েছে। অজয় যেন কুমারকে এবারের মতো ক্ষমা করে দেয়, কারণ যদি সে কুমারকে এই চাকরি থেকে ছাঁটাই করে দেয় তাহলে তারা না খেতে পেয়ে মারা যাবে। অজয় বলে যে সে কুমারকে কাজ থেকে ছাঁটাই করবে না। 2 দিন পরে তার স্ত্রী প্রিয়াঙ্কার জন্মদিন, তাই তারা একটি লং ট্রিপে যাচ্ছে, আর সেই কারণেই এই চকলেটের বাক্সটা সে দিতে এসেছে। এরপর অজয় কুমারের স্ত্রীকে বলে যে কুমার যদি বাসায় ফিরে তাহলে তাকে যেন সে ফোন করে জানিয়ে দেয়। এই বলে সে প্রিয়াঙ্কাকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু প্রিয়াঙ্কা অঝোর নয়নে কান্না করতে থাকে। সে অজয়কে বলে যে সে খুব বড় ভুল করে ফেলেছে, কুমারকে মেরে ফেলা তার একদমই উচিত হয়নি। আজ তার কারণেই কুমারের স্ত্রী এবং তার বাচ্চা অনাথ হয়ে গেল। অজয় তখন প্রিয়াঙ্কাকে বলে যে তুমি যেটা করেছো তাতে তোমার কোনো দোষ নেই, কুমারের কর্মফলই কুমারকে এই শাস্তি দিয়েছে, তুমি ছিলে একটি মাধ্যম মাত্র। এর মাঝেই রাতের আধার কেটে গিয়ে ভোরের আলো উঁকি মারতে শুরু করে, আর সেই আলোয় অজয় দেখতে পায় দূরে কিছু পুলিশ অফিসার সমস্ত গাড়ি চেক করছে। অজয় আর সামনের দিকে আগায় না। তারা তখন আর একটি রাস্তা ধরে অন্য আর একদিকে চলে যায়, কিন্তু বিপদ যে তাদের কিছুতেই পিছু ছাড়তে চায় না। তাই তারা যখন গাড়ি চালাতে চালাতে একটি নির্জন জায়গায় গিয়ে গাড়ি থামায় তখন কিছু মাতাল গুন্ডা তাদের ফলো করে আর তারপর তাদের উপরে আক্রমণ করে। আক্রমণের একটাই কারণ, তারা অজয়ের সর্বস্ব লুট করতে চায়, এমনকি প্রিয়াঙ্কাকেও। তাই অজয় যখন নিজেদের বাঁচানোর জন্য ওই গুন্ডাদের সাথে লড়াই করতে থাকে তখন দুজন প্রিয়াঙ্কাকে জঙ্গলের ভিতর টানতে টানতে নিয়ে যায়। প্রিয়াঙ্কা তখন অজয় অজয় বলে চিৎকার করতে থাকে। অজয় তখন কোনো রকম ভাবে প্রিয়াঙ্কাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে পালিয়ে যায়, কিন্তু মারপিট করতে করতে অজয়ের তো সমস্ত জামা কাপড়ই নোংরা হয়ে গেছে। তাই তারা একটি শপিং মলের সামনে গিয়ে গাড়ি দাঁড় করায়। তারপর অজয় তার জন্য কিছু ড্রেস কিনে নেয় এবং সেই নোংরা ড্রেস চেঞ্জ করে অন্য আরেকটি ভালো ড্রেস পরে সে যখন বাইরে বেরিয়ে আসতে থাকে তখন তার ফোনে একটি ফোন আসে। অজয় ফোন রিসিভ করলে কেউ একজন তাকে বলে যে তার স্ত্রী প্রিয়াঙ্কা গতকাল রাতে কুমার নামে একজন কার ড্রাইভারকে খুন করেছে,
আর অজয় তার স্ত্রীকে বাঁচানোর জন্য সেই মৃতদেহটি গাড়ির ভিতর লুকিয়ে রেখেছে, এটা সে জানে এবং সে তাদের গাড়ির নম্বরটিও জানে। অজয় তখন খুব ভয় পেয়ে যায়। সে তখন ফোনের উপরান্তে থাকা অপরিচিত ব্যক্তির পরিচয় জানতে চায়, কিন্তু সে অজয়কে কোনো পরিচয় দেয় না, বরং তাকে বলে যদি সে তার স্ত্রীকে বাঁচাতে চায় তাহলে 25 লক্ষ টাকা জোগাড় করে সে যেন তাকে ফোন করে, তারপর ওই টাকা কোথায় রাখতে হবে সেটা সে জানিয়ে দিবে। অজয় তখন সেই অপরিচিত ব্যক্তিকে বলে যে আমি এত টাকা কোথায় পাবো, আমার কাছে তো এত টাকা নেই। কিন্তু সেই লোকটা অজয়ের কোনো কথাই শোনে না। সে বলে যদি এই 25 লক্ষ টাকা সে ওই ব্যক্তিকে না দেয় তাহলে সে পুলিশকে ফোন করে সমস্ত কিছুই জানিয়ে দিবে। অজয় তখন বাধ্য হয়েই সেই অপরিচিত ব্যক্তির কথায় রাজি হয়ে যায়। এরপর অজয় প্রিয়াঙ্কাকে নিয়ে একটি নির্জন জায়গায় যায় এবং প্রিয়াঙ্কাকে জিজ্ঞাসা করে যে সে যখন কুমারকে আঘাত করছিল তখন তাকে কেউ দেখে ফেলেছিল কিনা, কারণ কেউ একজন অজয়কে ফোন করে হুমকি দিচ্ছে যে প্রিয়াঙ্কা যে খুন করেছে সেটা সে জানে আর সে সেটা পুলিশকে বলে দিবে যদি তাকে 25 লক্ষ টাকা না দেওয়া হয়। প্রিয়াঙ্কা তখন অজয়কে জানায় যে না, সেখানে আর কেউই উপস্থিত ছিল না এবং প্রিয়াঙ্কা অজয়কে আরও বলে যে সে যেন 25 লক্ষ টাকা ওই অপরিচিত ব্যক্তিকে না দেয়, যদি প্রয়োজন হয় তাহলে প্রিয়াঙ্কা জেলে যেতেও রাজি আছে। তখন অজয় প্রিয়াঙ্কাকে বলে যে তার জন্য সে তার জীবনও দিতে রাজি আছে, তবুও সে তাকে কিছুতেই জেলে যেতে দিবে না। অজয়ের ব্যাংকের ম্যানেজারের সঙ্গে ভালো পরিচয় ছিল, তাই সে ফোনের মাধ্যমে ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলে একটি ব্যাংক থেকে 10 লক্ষ টাকা লোন নেয়, কিন্তু এখনও তো বাকি 15 লক্ষ টাকা, যার মধ্যে 5 লক্ষ টাকা অজয়ের পার্সোনাল ব্যাংকে রাখা রয়েছে। কিন্তু বাকি 10 লক্ষ টাকা সে কিভাবে জোগাড় করবে? এদিকে কন্টিনিউ সেই অপরিচিত ব্যক্তি তাকে ফোন করতে থাকে এবং যত তাড়াতাড়ি সম্ভব সেই টাকাটা জোগাড় করে তাকে দিতে বলে। অজয় তখন তার বন্ধু হাসানকে ফোন করে এবং তাকে জানায় যে তার ইমিডিয়েটলি 10 লক্ষ টাকার প্রয়োজন। হাসান তখন অজয়কে বলে যে তার কাছে তো এত টাকা এখন নেই, তবে সে অজয়কে একটা হেল্প করতে পারে। যদি অজয় তার গাড়ি মর্টগেজ রাখে তাহলে সে 10 লক্ষ টাকা পেতে পারে এবং গাড়ি কোথায় মর্টগেজ রাখা যায় সেই ঠিকানা সে জানে এবং সেই লোক হাসানের পরিচিত। এরপর হাসান সেই লোকটিকে ফোন করে সমস্ত কিছু তাকে জানিয়ে দেয়। এদিকে অজয় তার গাড়ির ডিকি থেকে কুমারের মৃতদেহ যে ব্যাগে ভরা রয়েছে সেই ব্যাগটি বাহিরে বের করে নিয়ে আসে। তারপর একটি নির্জন জায়গায় প্রিয়াঙ্কা আর সেই ব্যাগটিকে রেখে সে গাড়িটিকে মর্টগেজ রাখতে যায় এবং প্রিয়াঙ্কাকে বলে যে সে না আসা পর্যন্ত যেন প্রিয়াঙ্কা এখানেই অপেক্ষা করে। এরপর অজয় গাড়ি নিয়ে যেখানে গাড়ি মর্টগেজ রাখা হয় সেখানে যায়। তারপর সে হাসানের পরিচয় দিলে একজন কর্মচারী গাড়িটিকে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে। তারপর গাড়ির সমস্ত কাগজপত্র জমা নিয়ে 10 লক্ষ টাকা অজয়কে সেই লোকটি দিয়ে দেয়। অজয় তখন তার গাড়িটি নিয়ে সেখান থেকে চলে যায়। আসলে হাসান যে গাড়ি মর্টগেজ রেখে টাকা দেয় তাকে জানিয়েছিল যে গাড়িটি মর্টগেজ রাখার পর সে যেন গাড়িটি অজয়কে দিয়ে দেয়। অজয়ের কাজ শেষ হয়ে গেলে সে এসে গাড়িটি আবার জমা দিয়ে দিবে। এরপর অজয় আর প্রিয়াঙ্কা মিলে সেই ব্যাগটি গাড়ির ডিকিতে তুলে সেই অপরিচিত ব্যক্তিকে ফোন করে এবং জানায় যে সে টাকাটি জোগাড় করে ফেলেছে। কোথায় টাকা রেখে আসতে হবে সেই অপরিচিত লোকটি যেন তাকে সেই ঠিকানাটি বলে দেয়। সেই ব্যক্তি অজয়কে টাকার ব্যাগটি রেখে আসার ঠিকানা বলে দেওয়ার পর অজয় আর প্রিয়াঙ্কা সেই ঠিকানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। একসময় তারা একটি নির্জন জায়গায় এসে পৌঁছায়। অজয় টাকার ব্যাগটি হাতে নিয়ে ধীরে ধীরে গাড়ি থেকে নেমে আসে আর তারপর সেই অপরিচিত ব্যক্তি যে জায়গায় টাকার ব্যাগটি রাখতে বলেছিল সেখানে টাকার ব্যাগটি রেখে অজয় সেই জায়গার আশেপাশে ভালোভাবে দেখতে থাকে যে সেখানে কোনো মানুষ দেখা যাচ্ছে কিনা, কিন্তু সে কাউকেই দেখতে পায় না। এদিকে প্রিয়াঙ্কা গাড়ির ভেতর থেকে অজয়কে ডাকতে থাকে এবং বলতে লাগে যে এই জায়গাটা তার মোটেও সুবিধার মনে হচ্ছে না, তাই যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা থেকে যেন অজয় তাকে নিয়ে চলে যায়। এই কথা বলে সে অজয়ের হাত ধরে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে যায়। তারপর তারা সেখান থেকে আবার ব্যাক করে চলে যেতে লাগে। যেতে যেতে প্রিয়াঙ্কা অজয়কে বলে যে এই মৃতদেহটি এখনই কোথাও ফেলে দিতে হবে আর তারপর তারা তাদের বাসায় ফিরতে চায়, কারণ প্রিয়াঙ্কা এত টেনশন আর নিতে পারছে না। অজয় তখন প্রিয়াঙ্কাকে বলে যে এখন বাসায় ফিরলে সবাই সন্দেহ করতে পারে, কারণ সে সবাইকে জানিয়ে দিয়েছে যে প্রিয়াঙ্কার জন্মদিনের কারণে তারা দূরে একটি ট্রিপে ঘুরতে যাচ্ছে এবং সেখানে হোটেলও বুক করা হয়ে গেছে, তাই সেই হোটেলে তাদের যেতেই হবে। এইসব কথা বলতে বলতেই অজয় গাড়ি থামিয়ে প্রিয়াঙ্কাকে বলে যে সে একটু টয়লেট করতে যাচ্ছে, টয়লেট করেই সে আবার ফিরে আসবে। এরপর অজয় গাড়ি থেকে নামে
তারপর সে এক পা দুপা করতে করতে যেখানে ওই টাকার ব্যাগটি রেখে এসেছিল সেদিকে ধীরে ধীরে আগাতে থাকে। প্রিয়াঙ্কা অনেকক্ষণ অপেক্ষা করার পরেও যখন অজয় গাড়িতে আসছে না, তখন প্রিয়াঙ্কা গাড়ি থেকে নেমে অজয়কে ডাকতে থাকে, কিন্তু সে অজয়কে আর খুঁজে পায় না। তখন সে তাড়াতাড়ি একটি নম্বরে ফোন করে। অন্যদিকে অজয় সেই জায়গায় এসে দেখে যে একজন মুখ বাঁধা ব্যক্তি টাকার ব্যাগটি নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করেছে। অজয় তার উপর ঝাঁপিয়ে পড়ে আর তারপর সেই টাকার ব্যাগটি তার কাছ থেকে ছিনিয়ে নিতে চায়। দুজনের মধ্যে চরম মারপিট শুরু হয়ে যায়। এর মাঝেই সেখানে প্রিয়াঙ্কা গাড়ি নিয়ে এসে হাজির হয়। অজয় সেই ছেলেটিকে মারতে মারতে জিজ্ঞাসা করে যে সে কিভাবে জানলো যে তার স্ত্রী একজন গাড়ির ড্রাইভারকে খুন করেছে, সে কে আর তার পরিচয়ই বা কি। ছেলেটি কোনো উত্তরই দেয় না। এদিকে প্রিয়াঙ্কা দূর থেকে চিৎকার করে অজয়কে বলে যে অজয়, ওকে আর মেরো না, তাহলে হয়তো মারা যাবে, তখন আমরা আরো বড় বিপদে পড়ব। অজয় প্রিয়াঙ্কার কোনো কথাই শোনে না, সে ওই ছেলেটিকে মারতেই থাকে। আর একসময় ছেলেটি ওই উঁচু জায়গা থেকে ঢালু জায়গার দিকে ধীরে ধীরে গড়িয়ে পড়তে শুরু করে এবং একটি বড় পাথরে তার মাথায় আঘাত লেগে সেখানেই সে মারা যায়। প্রিয়াঙ্কা তখন ভয় পাগলের মতো হয়ে যায়, সে হাউ হাউ করে কান্না করতে থাকে। অজয় তখন প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরে বলে, প্রিয়াঙ্কা তুমি কান্না করো না, তুমি যদি কান্না করো তাহলে আমার মাথায় আর কাজ করবে না, কারণ আমি তোমাকে ভীষণ ভালোবাসি প্রিয়াঙ্কা। অজয়ের কথা শুনে সে কান্না থামায়। অজয় তখন প্রিয়াঙ্কাকে বলে যে তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি ওই ছেলেটার কাছ থেকে ঘুরে আসি। এই বলে অজয় সেই ছেলেটার কাছে যায়, তাকে গিয়ে ডাকতে থাকে, কিন্তু ছেলেটা আর কোনো সাড়াই দেয় না। তখন অজয় ছেলেটার পকেটে থাকা মানিব্যাগ ও মোবাইল ফোনটি বের করে নেয়। তারপর সে তার মোবাইলটা চেক করতে থাকে। এরপর সে তার মানিব্যাগের ভেতর থেকে একটি আইডেন্টি কার্ড পায় যেখানে তার নাম এবং ঠিকানা লেখা ছিল। অজয় তখন সেই আইডেন্টি কার্ডটা নিয়ে প্রিয়াঙ্কাকে দেখিয়ে বলে যে সেই ছেলেটিকে চিনতে পারছে কিনা, কিন্তু প্রিয়াঙ্কা বলে যে সে একে চেনে না। এরপর অজয় প্রিয়াঙ্কাকে নিয়ে সেখান থেকে পালিয়ে চলে যেতে থাকে। আর এর মাঝেই হঠাৎ সে গাড়ি থামাতে বাধ্য হয়, কারণ সামনে কিছু গাড়ি রাস্তা ব্লক করে রয়েছে। আর একটি গাড়ির ভেতর থেকে একজন লোক বাহিরে বেরিয়ে এসে আরেকটি লোককে মারতে থাকে। অজয় এই দৃশ্য দেখে ওই লোকটিকে বাঁচানোর জন্য গাড়ি থেকে বাহিরে আসতে চায়, কিন্তু প্রিয়াঙ্কা তাকে গাড়ি থেকে নামতে দেয় না। এর মাঝেই তাদের গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা একটা লোক বলতে থাকে যে আজকেও আর একটা নিরপরাধ লোককে এই জগৎরাম মেরে ফেলবে। অজয় এই কথা শুনে লোকটিকে জিজ্ঞাসা করে যে এই জগৎরাম কে। তখন সেই লোকটি অজয়কে বলে যে জগৎরাম হচ্ছে একজন দাগী ক্রিমিনাল, এমন কোনো কাজ নেই যে সে করে না, কিন্তু তার বিরুদ্ধে থানায় কেউ কেস করতে পারে না। যদি কেউ মনের ভুলেও তার বিরুদ্ধে কেস করে তাহলে তার মৃতদেহ পরদিন সকালে খুঁজে পাওয়া যায়। তবে জগৎরাম এই লোকটিকে একদম মেরে ফেলে না, বরং তাকে কিছু হুমকি দিয়ে সেখান থেকে সে চলে যায়। অজয় মনে মনে একটা প্ল্যান তৈরি করে। সে জগৎরামের গাড়ি ফলো করতে করতে তার বাসার সামনে এসে দাঁড়ায়। এরপর গাড়ি থামিয়ে সেই 25 লক্ষ টাকা যে ব্যাগে রাখা ছিল সেই ব্যাগ থেকে বেশিরভাগ টাকা সরিয়ে রেখে অল্প কিছু টাকা আর ওই ছেলেটির মানি ব্যাগ, আইডেন্টি কার্ড ও মোবাইল ফোন ওই ব্যাগের মধ্যে ঢুকিয়ে সেই ব্যাগটি নিয়ে পাঁচিল টপকে জগৎরামের বাসার ভিতর ঢুকে পড়ে। এরপর সবার অলক্ষ্যে চোরের মতো জগৎরাম যে গাড়িটি চালায় সেই গাড়ির কাছে অজয় গিয়ে সেই ব্যাগটা ওই গাড়ির ভিতরে ঢুকিয়ে রেখে দেয়। কিন্তু সে যখন জগৎরামের বাসা থেকে বাইরে পালিয়ে বেরিয়ে আসতে চাইছিল তখন তাকে জগৎরামের লোকজন দেখে ফেলে, তাই তারা অজয়কে ধাওয়া করতে শুরু করে দেয়। একসময় অজয়কে তারা চারপাশ দিয়ে ঘিরে ফেলে। অজয় তখন বাধ্য হয়েই নিজেকে বাঁচানোর জন্য তাদের সাথে মারপিট শুরু করে দেয়। তবে জগৎরামের লোকজন অজয়ের সাথে মারপিট করে পেরে ওঠে না। তারা সবাই যখন মার খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে থাকে তখন অজয় তাদের কাছ থেকে সমস্ত ফোনগুলো নিয়ে তারপর সেই ফোনগুলোর মধ্যে থেকে একটা ফোন নিয়ে পুলিশকে ফোন করে এবং জানায় যে জগৎরাম কিছুক্ষণ আগে একটি লোককে খুন করেছে আর তারপর সেই লোকের টাকার ব্যাগ নিয়ে সে বাসায় ফিরে এসেছে। যদি পুলিশ তার বাসা ভালোভাবে চেক করে তাহলে প্রমাণ সহ জগৎরামকে তারা অ্যারেস্ট করতে পারবে। এই কথা বলে অজয় তার গাড়িতে এসে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর পুলিশের গাড়ি যখন জগৎরামের বাসার প্রায় সামনাসামনি চলে আসে তখন অজয় জগৎরামকে ফোন করে এবং তাকে বলে যে পুলিশ তাকে অ্যারেস্ট করার জন্য আসছে এবং তার বিরুদ্ধে পুলিশ কিছু মিথ্যে প্রমাণও জোগাড় করেছে। এই কথা বলার পর অজয় ফোন কেটে দেয়। পুলিশ অফিসাররা জগৎরামের বাসার ভিতরে ঢুকে পড়ে আর অজয় তখন প্রিয়াঙ্কাকে নিয়ে সেখান থেকে চলে যায়। ধীরে ধীরে দিনের আলো ফুরিয়ে রাতের আধার নেমে আসে। অজয় একটি নির্জন জায়গায় গাড়ি থামায়। তারপর প্রিয়াঙ্কাকে নিয়ে সে বাহিরে বেরিয়ে আসে এবং প্রিয়াঙ্কাকে বলে যে এখানেই তারা ওই মৃতদেহটি ফেলে দিবে, তাহলে
কেউ ওই মৃতদেহটি আর খুঁজে পাবে না। এইসব কথা বলতে বলতে তারা যখন ভাবে যে এবার তারা গাড়ির ডিকি খুলে ওই ব্যাগটি বের করে নিয়ে আসবে, তখন তাদের পিছনে একটি পুলিশের গাড়ি এসে থামে এবং তাদের জিজ্ঞাসা করে যে তারা দুইজন এই অন্ধকার রাতে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে। অজয় বলে যে তারা কিছু ছবি তোলার জন্য এখানে দাঁড়িয়েছে। তখন ওই গাড়ির ভিতর থেকে পুলিশ তাদের বলে যে এই জায়গাটি মোটেও ভালো নয়, এই জায়গায় অনেক গাড়ির অ্যাক্সিডেন্ট হয়, তাই তারা যেন এখানে না দাঁড়িয়ে এক্ষুনি এখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। পুলিশের কথা শুনে অজয় আর প্রিয়াঙ্কা গাড়িতে উঠে পড়ে। এরপর তারা যে হোটেলটি বুক করেছিল সেই হোটেলে গিয়ে গাড়ি থামায়। ওই হোটেলে একজন কর্মচারী প্রিয়াঙ্কা আর অজয়কে তাদের রুমে নিয়ে যায়। প্রিয়াঙ্কা ফ্রেশ হতে ওয়াশরুমে যায় আর অজয় ড্রেস চেঞ্জ করে একটি সোফার উপর বসে টিভিটা চালায়। আর তখন সে টিভিতে একটি নিউজ দেখতে পায় যেখানে বলা হচ্ছে যে জগৎরাম নামে একজন দাগী ক্রিমিনালের বাড়ি পুলিশ তাকে অ্যারেস্ট করতে যায়। এরপর তার লোকজন ওই পুলিশ অফিসারদের উপর আক্রমণ করে আর তার ফলে দুইজন পুলিশ গুরুতর আহত হয়ে হসপিটালে ভর্তি রয়েছে এবং জগৎরামকে ধরা সম্ভব হয়নি। পুলিশ তাকে খুঁজছে, যদি তাকে পাওয়া যায় তাহলে পুলিশ তাকে এনকাউন্টার করে মেরে ফেলবে। এরপর প্রিয়াঙ্কা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলে তারা দুজন অল্প কিছু ডিনার করে ঘুমিয়ে পড়ে। আর ওই রাতেই পুলিশ অফিসারের কাছে খবর যায় যে জগৎরাম একটি জঙ্গলের ভিতর লুকিয়ে রয়েছে। পুলিশ খবর পেয়ে পরদিন সকালে সেই জঙ্গলের ভিতর তার ফোর্স নিয়ে জগৎরামকে খুঁজতে থাকে। এদিকে অজয় আর প্রিয়াঙ্কা গাড়ি নিয়ে সেই নির্জন জঙ্গলের কাছে আসে। কুমারের দেহটি সেই জঙ্গলের ভেতর তারা ফেলে দিয়ে সেখান থেকে চলে যাবে। এরপর তারা দুজন যখন গাড়ির ডিকি খুলে কুমারকে যে ব্যাগের ভেতর রাখা হয়েছে সেই ব্যাগটি বের করতে যায়, তখন তারা দেখে যে ডিকির ভেতরে সেই ব্যাগটি নেই। অজয় তখন প্রিয়াঙ্কাকে বলে যে কেউ হয়তো এই মৃতদেহটি কোথাও লুকিয়ে রেখেছে, তাদের আবার ব্ল্যাকমেল করবে বলে। হয়তো একটু পরেই কেউ একজন তাকে ফোন করে আবার বড় অঙ্কের টাকা দাবি করবে। সেই ব্যাপারটা আর কিছুতেই নিতে পারছে না, তাই সে চায় পুলিশের কাছে সারেন্ডার করতে। হয়তো তার 10 বছরের সাজা হবে, কিন্তু তারপরে সে ফিরে এসে তো প্রিয়াঙ্কার সাথে সুখে জীবনযাপন করতে পারবে। এই কথা শুনে প্রিয়াঙ্কা অবাক হয়ে যায়। সে অজয়কে বলে যে তুমি আমার জন্য জেলে যেতেও প্রস্তুত, শুধুমাত্র আমাকে ভালো রাখার জন্য। অজয় তখন হাসতে হাসতে প্রিয়াঙ্কাকে বলে যে প্রিয়াঙ্কা, আমার সাথে যা কিছুই হোক না কেন আমি সহ্য করে নিব, কিন্তু তোমার সাথে কিছু হলে তা আমি সহ্য করতে পারবো না, কারণ আমি তোমাকে ভীষণ ভালোবাসি। এই কথা শুনে প্রিয়াঙ্কা অঝর নয়নে কান্না করতে করতে অজয়ের পা দুটো জড়িয়ে ধরে বলে যে অজয়, আমি তোমার এত ভালোবাসা পাওয়ার যোগ্য নই। আজ আমি তোমাকে কিছু বলতে চাই। যদি আজও আমি তোমার কাছে সবকিছু লুকিয়ে যাই তাহলে হয়তো উপরওয়ালাও আমাকে ক্ষমা করবে না। প্রিয়াঙ্কা বলতে শুরু করে, 8-10টা মেয়ের মতো আমিও তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে একটি সাধারণ জীবন যাপন করতাম। আমারও একটা বয়ফ্রেন্ড ছিল, সেই বয়ফ্রেন্ডের নাম ছিল বরুণ। বরুণ আমাকে খুব ভালোবাসতো, আমিও বরুণকে খুব ভালোবাসতাম। আর ঠিক এর মাঝেই একদিন আমার বাবা আমাকে জানায় যে সে অজয় নামে একটি ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। এই কথা শুনে আমি এই বিয়ে করতে কিছুতেই রাজি হই না, কিন্তু আমার বাবা জোর করে তোমার সঙ্গে আমার বিয়ে দিয়ে দেয়। বিয়ে করার পর যখন আমি তোমার সঙ্গে নতুনভাবে সংসার করার কথা ভাবছি, ঠিক তখনই একদিন হঠাৎ করে বরুণ তোমার অবর্তমানে আমাদের বাসায় আসে। আমি বরুণকে দেখে অবাক হয়ে যাই। আমি তাকে বলি যে তুমি এখানে কেন এসেছো? তখন বরুণ জানায় যে সে আমাকে না পেয়ে খুবই কষ্টে আছে, সে আমাকে ছাড়া বাঁচবে না। আমি বরুণকে বলি যে এটা আর সম্ভব নয়, তাছাড়া আমি তোমাকেই বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আমার বাবা জোর করে এই ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিয়েছে। এখন আমার কি বা করার আছে বলো? বরুণ তখন আমাকে বলে যে সে আমাকে না দেখে কিছুতেই থাকতে পারছে না, তাই আমি যেন দয়া করে তার সঙ্গে বন্ধুত্বের সম্পর্কটুকু রাখি, তাহলেই হবে। আর যদি আমি বন্ধুত্বের সম্পর্কটুকু রাখতেও রাজি না হই তাহলে তার বিষ খেয়ে মরে যাওয়া ছাড়া আর কোনো উপায়ই থাকবে না। আমি তখন বরুণের কথায় রাজি হই। এরপর তোমার অবর্তমানে বরুণ মাঝে মাঝেই আমাদের বাসায় আসতো, আমার সঙ্গে সময় কাটাতো, গল্প করত, তারপর সে আবার চলে যেত। সেদিনও তুমি অফিসের কাজে মুম্বাই যাওয়ার পর বরুণ আমাদের বাসায় আসে। আমি বরুণের সঙ্গে তখন হাসাহাসি করে গল্প করছিলাম। হঠাৎ করেই বাসার বাহির থেকে কলিং বেলের আওয়াজ পেয়ে আমি দরজা খুলি আর দেখি যে কুমার গেটের বাহিরে দাঁড়িয়ে রয়েছে। আমি দরজা খোলার পর কুমার গাড়ির চাবিটি চায়। আমি গাড়ির চাবি নিতে বাসার ভেতরে আসলে কুমার আমার পিছন পিছন বাসার ভিতরে ঢুকে পড়ে। আর তারপর সে আমাকে বলে যে সে আমার সম্বন্ধে সমস্ত গোপন কথা জেনে গেছে, আর যদি আমি 10 লক্ষ টাকা তাকে না দিতে পারি তাহলে তাকে আমার শরীর দিতে হবে। এই কথা শুনে বরুণ কুমারকে মারতে শুরু করে দেয় আর একসময় কুমার মারা যায়। আমি বরুণকে বলি যে সে এটা কি করলো? বরুণ তখন আমাকে বলে
যে সে আজকে 10 লক্ষ টাকা তোমার কাছে চেয়েছে। ভবিষ্যতে তুমি যদি টাকা তাকে দিয়েও দাও, তবুও সে তোমার শরীর নিতে চাইবে। তাই বারবার সে যেন তোমাকে ডিস্টার্ব করতে না পারে, সেই কারণেই আমি ওকে মেরে ফেলেছি। এরপর বরুণ আমাকে বলে যে তুমি আসলে আমি যেন তোমাকে বলি যে এই খুনটা আমি নিজেকে রক্ষা করার জন্য করেছি। আর এই কথা শুনলে তুমি আমাকে ঠিকই বাঁচিয়ে নিবে। তুমি বাসায় ফেরার পর আমি তাই বলি তোমাকে। কিন্তু পরবর্তীকালে বরুণ যখন ফোন করে তোমার কাছে 25 লক্ষ টাকা চায়, তখন আমি বুঝতে পারি যে আমি ওর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক করে ঠিক কত বড় ভুল করেছি। কিন্তু তখন আমি তোমাকে আর কিছুই বলতে পারিনি। তবে আমি বরুণকে বারবার SMS করে বলার চেষ্টা করেছি যে সে যেটা করছে সেটা ঠিক নয়, কিন্তু বরুণ আমার কোনো কথাই শোনেনি। আমি তখন আরো ভালো করে বুঝতে পারি যে বরুণকে ভালোবাসা ছিল আমার প্রথম ভুল, আর বিয়ের পরে বরুণের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক করাটা ছিল আমার দ্বিতীয় ভুল। তবুও আমি একসময় ভেবেছিলাম যে যেভাবেই হোক তুমি 25 লক্ষ টাকা বরুণকে জোগাড় করে দিলে সে হয়তো ওই টাকা নিয়ে খুশি হয়ে অন্য কোথাও চলে যাবে, আর তারপর আমি মনে প্রাণে চেষ্টা করব তোমার একজন ভালো স্ত্রী হওয়ার। কিন্তু আমি ধীরে ধীরে রিয়েলাইজ করতে থাকি যে তুমি আমাকে ঠিক কতটা ভালোবাসো, আর সেই কারণে আমি আজ তোমাকে সমস্ত সত্যটা বলতে বাধ্য হচ্ছি। আমি তোমার এই ভালোবাসা পাওয়ার যোগ্য নই অজয়। অজয় তখন প্রিয়াঙ্কাকে অবাক করে বলতে থাকে যে আমি আগেই জানতাম যে বরুণ তোমার বয়ফ্রেন্ড। সেদিন যখন আমি নিজের অজান্তেই বরুণকে মেরে ফেলি আর তারপর তার কাছে যাই, তখন তার ফোনটা আমি পাই, আর সেখানে আমি দেখতে পাই যে তুমি তার সঙ্গে SMS-এ অনেক কথা বলেছো, এমনকি তাকে ফোন করেছো। আমি SMS গুলো পড়তে থাকি, আর তারপর আমি বুঝতে পারি যে বরুণ তোমার বয়ফ্রেন্ড ছিল। তুমি তাকে বারবারই 25 লক্ষ টাকা নিতে বারণ করেছিলে, সেটাও আমি সেখানে দেখেছিলাম, কিন্তু তবুও আমি তোমাকে কিছু বলিনি। এটা জানার পর থেকে আমি শুধুমাত্র অপেক্ষা করেছি যে তুমি কখন আমাকে সত্যটা বলো, কারণ আমার বিশ্বাস ছিল যে যেদিন তুমি আমার ভালোবাসা সত্যি বুঝতে পারবে, আমার ভালোবাসাটা ফিল করতে পারবে, সেদিন তুমি নিজের থেকেই আমাকে সব সত্যি বলে দিবে। কিন্তু তবুও যখন তুমি বলছিলে না, তখন আমার মনে মনে ভয় হচ্ছিল যে তুমি কি সত্যিই তাহলে বরুণকেই এখনো ভালোবাসো, আমাকে একটুও ভালোবাসতে এখনো পারোনি। এদিকে কুমারের দেহটিও আমাদের গাড়িতে রাখাটা সেভ মনে হচ্ছিল না, তাই গতকাল রাতে আমি কুমারের দেহটি একটি নির্জন জায়গায় ফেলে দিই। কিন্তু সেই কথা আমি তোমার কাছে গোপন করে যাই। এরপর এখন আমি তোমাকে অভিনয় করেই বলেছিলাম যে কুমারের মৃতদেহটি কোথায় সেটা আমি জানি না, এবং আমি তোমার জন্য জেলে যেতেও প্রস্তুত আছি, কারণ আমার বিশ্বাস ছিল যে সব শেষে তুমি আমাকে সত্যটা বলবে, আর সেটা তুমি এখন আমায় বলে দিয়েছো। প্রিয়াঙ্কা অবাক হয়ে অজয়কে জিজ্ঞাসা করে যে তুমি কি এখনো আমাকে ভালোবাসো অজয়? তখন প্রিয়াঙ্কাকে অজয় বলে আমি যখন প্রথম তোমাকে ভালোবেসেছিলাম সেদিন আমি তোমার ভালো এবং খারাপ দুটোকেই ভালোবেসেছি, তাই আজও আমি তোমাকে একই রকম ভালোবাসি। তাছাড়া একটি পুরুষ যখন কোনো ভুল করে, তখন যদি সে তার স্ত্রীর কাছে সমস্ত কিছু স্বীকার করে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই তার স্ত্রী তাকে ক্ষমা করে দেয়। তাই আজ না হয় একজন পুরুষই তার স্ত্রীকে ক্ষমা করে দিল। তবে আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি কি সারা জীবন আমার হয়ে আমার কাছে থাকবে প্রিয়াঙ্কা? তারা যখন এসব কথা বলছিল, তখন পুলিশ জগৎরামকে খুঁজতে খুঁজতে যেখানে অজয় আর প্রিয়াঙ্কা দাঁড়িয়ে রয়েছে তার ঠিক কিছুটা দূরে জঙ্গলের মধ্যে দেখতে পায়। পুলিশ তার বন্দুকটি জগৎরামের দিকে তাক করে এবং তার মাথা লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়। জগৎরাম গুলির আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেলে, আর সেই গুলি গিয়ে লাগে প্রিয়াঙ্কার পিঠে। প্রিয়াঙ্কা ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ে। প্রিয়াঙ্কা অজয়কে বলে যে অজয়, যদি আমি আর কোনোদিন মানুষ জন্ম পাই, তাহলে সেদিন আমি তোমার একজন ভালো স্ত্রী হব, কথা দিলাম। এই বলে প্রিয়াঙ্কা মারা যায়। প্রিয়াঙ্কা মারা যাওয়ার পর অজয় পাথর হয়ে যায় এবং সেখানেই চুপচাপ প্রিয়াঙ্কার দেহ কোলে নিয়ে বসে থাকে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের মুভিটি অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন। খুব শীঘ্রই আবার আসতে চলেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন। টাটা।